হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি 2023-এ এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি, যেটা আসন্ন এসএসসি এমটিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আমি করাচ্ছি 39 নম্বর ক্লাস। এর আগে আমি 38টি ক্লাস তোমাদের করে দিয়েছি। এখন আমি করাবো 19শে মে থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে আলোচনা, এবং তার সঙ্গে বিস্তারিত আলোচনাও থাকছে। তো তোমাদের যদি ভিডিওটা দেখে কারো পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের এসএসসি কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে। তো পরীক্ষাতে ভালো ফল করতে হলে অবশ্যই তোমাদের প্রতিটা প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 23 থেকে 24 নিচের কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? এই মৌলিক অধিকার থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আছে। বর্তমানে ভারতের মৌলিক অধিকার রয়েছে 6টি, কিন্তু মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টি। কারণ কি? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর যে মৌলিক অধিকার ছিল, সম্পত্তির অধিকার, সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেই জন্য এখন কিন্তু মৌলিক অধিকারের সংখ্যা দাঁড়িয়েছে 6টি। তো 23 এবং 24-এ কী বলা রয়েছে? তো 23-24-এ বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 23 থেকে 24-এ বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। তো দেখো, সমতার অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার 29 থেকে 30, এবং সংবিধান প্রতিকারের অধিকার 32 থেকে 35। ভারতীয় সংবিধানে 12 থেকে 35 অনুচ্ছেদ এবং ভাগ 3-এ কিন্তু এই মৌলিক অধিকারগুলো বলবৎ রয়েছে। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ঠিক আছে, চলো নেক্সট। তিনি একজন প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যে 2015 সালে সালজবার্গ ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করেছিলেন। তো তিনি কে? তিনি হলেন আলারমেল ভাল্লি। আলারমেল ভাল্লি তিনি 2015 সালে সালজবার্গ ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবর বছরের পর বছর ঘুরে বেড়ানোর পর কত সালে তিনি কাবুল দখল করেছিলেন? বাবর, যিনি ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। তো তিনি কাবুল কত সালে দখল করেছিলেন? তো তিনি কাবুল দখল করেছিলেন 1504 খ্রিস্টাব্দে। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। কর্ণাটকের আলমট্টি বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত? আলমত্তি বাঁধ। তো আলমত্তি বাঁধ কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। আলমত্তি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো আলমত্তি বাঁধ কিন্তু কৃষ্ণা নদীর উপর অবস্থিত। তুঙ্গভদ্রা বাঁধ তুঙ্গভদ্রা নদীর উপর। বানসাগর বাঁধ সোন নদীর উপর। ওকাই বাঁধ তাপ্তি নদীর উপর। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীতে। কয়না বাঁধ কয়না। রাজঘাট বাঁধ বেতুয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ মৌরাক্ষী নদীর উপর। তেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর। হীরাকুদ বাঁধ মহানদী উড়িষ্যা। ঠিক আছে, মেত্তুর বাঁধ কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। নিচের মধ্যে কোন দেশ ফিফার অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ 2022 জিতেছে? তো অনূর্ধ্ব-17 যে মহিলা বিশ্বকাপ, সেটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 2022-এ অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ কিন্তু ভারতে
অনুষ্ঠিত হয়েছিল মহিলা বিশ্বকাপ। এর আগে 2017 সালে অনূর্ধ্ব 17 পুরুষ বিশ্বকাপ কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল। তো 2022 সালে যে মহিলা বিশ্বকাপ হয়েছিল অনূর্ধ্ব 17, এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরার খার্চি পূজা হলো একটি হিন্দু উৎসব। এখানে পৃথিবীসহ কয়টি হিন্দু দেবতার পূজা করা হয়? তো ত্রিপুরার প্রধান উৎসব কোনটি? খার্চি পূজা। এখানে কতগুলো দেবতাকে পূজা করা হয়? তো এখানে কিন্তু পূজা করা হয় 14টি দেবতাকে। 14টি হিন্দু দেবতার পূজা করা হয় এই খার্চি পূজায়। এই আগামী আগস্টে কিন্তু এই খার্চি পূজা অনুষ্ঠিত হবে ত্রিপুরায়। নিচের কোন নৃত্যশৈলীটি ছত্তিশগড়ে অন্তর্গত নয়? তো দেখো, পান্থি, গন্ডি এবং রাউত নাচ এইগুলো কিন্তু ছত্তিশগড়ের একটি নাচ, ঠিক আছে। কিন্তু কাজরি কিন্তু ছত্তিশগড়ের নয়। তো তোমরা বলবে কাজরি কোন রাজ্যের নৃত্যশৈলী? অবশ্যই করে আমাকে কমেন্ট করে বলবে কাজরি কোন রাজ্যের একটি নৃত্যশৈলী। পরবর্তী প্রশ্ন, ড্যাশ এর সদস্যদের সাধারণত লাল শৈবাল বলা হয়। কোন উদ্ভিদ সদস্যদের লাল শৈবাল বলা হয়? তো সঠিক উত্তর হবে রোডোপাইসিস। রোডোপাইসিস এর সদস্যদের বলা হয় লাল শৈবাল, ঠিক আছে। চলো নেক্সট। 1770 সালে বাংলায় কি ঘটেছিল যার ফলে জনসংখ্যার 1/3 লোক মারা গেছিল? 1770 বাংলায় 1176 সালে। তো 1770 বা 1176 সালে কী হয়েছিল? 76-এর মন্বন্তর হয়েছিল, একটা দুর্ভিক্ষ দেখা গেছিল। একে বলা হয় কি? 76-এর মন্বন্তর। বাংলায় 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 1176 বঙ্গাব্দে, আর ইংরাজি 1770 সালে। এই দুর্ভিক্ষে কিন্তু প্রায় ভারতবর্ষের 1/3 লোক কিন্তু মারা গেছিল। দেখো, 1770 সালে বাংলাদেশে বা বাংলায়, তখন ভারত বাংলাদেশ এক ছিল, তো সেই জন্য বলছে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সময়টি বাংলা 1176 সাল। এই দুর্ভিক্ষ 76-এর মন্বন্তর নামেও পরিচিত। অতিবৃষ্টি এবং বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়। সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এছাড়াও ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা এবং খাদ্য বাজারে দালাল ফড়িয়া শ্রেণীর দৌরত্বের ফলে অবস্থা আরও শোচনীয় পড়ে। তো 1770 সাল বা 1176 বঙ্গাব্দে যে দুর্ভিক্ষ হয়েছিল তাকে বলা হয় 76-এর মন্বন্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বইটি বিক্রম শেঠের একটি উল্লেখযোগ্য কাজ? নিচের কোন বইটি বিক্রম শেঠের লেখা? তো সঠিক উত্তর কী হবে? এ সুইটেবল বয়। এ সুইটেবল বয়, এটি লিখেছেন বিক্রম শেঠ। এছাড়াও দেখো, মিডনাইট চিলড্রেন সালমান রুশদি, দ্য গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়, দ্য ইনহেরিটেন্স অফ লস কিরণ দেশাই, শ্যাডো লাইন্স অমিতাভ ঘোষ, গাইড আর.কে. নারায়ণ, দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ী, ফাস্টিং ফিস্টিং অনিতা দেশাই, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া নীরজ সি চৌধুরী, এ বেন্ট ইন দ্য রিভার ভি.এস. নৈপাল, আনটাচেবল মূলক রাজ আনন্দ, এ ফাইন ব্যালেন্স রোহিন্তন মিস্ত্রি, দ্য হাংরি টাইড অমিতাভ ঘোষ, দ্য ইন্ডিয়ান নোবেল শশী থারুর এবং দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা, ঠিক আছে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং বিল 2021 ভারতের কোন সেক্টরকে লক্ষ্য করে এটি তৈরি করা হয়েছিল? তো এটা খেলোয়াড়দের, খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই অ্যান্টি ডোপিং বিলের আওতায় আনা হয়েছে। বিভিন্ন খেলোয়াড়দের এই ডোপিং টেস্ট কিন্তু দিতে হয়, কারণ অনেক সময় ভালো খেলার জন্য বা, ঠিক আছে, শক্তি বাড়ানোর জন্য খেলোয়াড়রা এই বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে থাকে। তো এই অ্যান্টি ডোপিং বিল হলো এমন একটি বিল যেখানে কিন্তু এই
খেলোয়াড়দের এই ডোপিং থেকে অনেকটা বিরত রাখতে সাহায্য করবে। ড্যাশ একটি অর্থ বিল কত দিনের মধ্যে রাজ্যসভা দ্বারা লোকসভায় ফেরত দেওয়া উচিত, সুপারিশ সহ বা সুপারিশ ছাড়াই? তো কোনো অর্থ বিল লোকসভায় থেকে রাজ্যসভায় যাওয়া হয়, ঠিক আছে, এবং আবার কিন্তু লোকসভায় কিন্তু ফেরত পাঠাতে হয়। সেটা কি হয়, রাষ্ট্রপতির সুপারিশ হতেও পারে আবার না হতেও পারে। তো এটা কিন্তু কতদিন, 14 দিন। তো কোনো অর্থ বিল রাজ্যসভায় কিন্তু সর্বোচ্চ 14 দিন রাখা যেতে পারে। এখানে যদি রাষ্ট্রপতি সুপারিশ করে সেটাও ভালো, সুপারিশ না করে সেটাও ভালো। তো সর্বোচ্চ রাজ্যসভায় 14 দিন কিন্তু এই অর্থ বিল আটকে রাখতে পারবে। কে 2022 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভারতীয় জন উর্বরক পরিকল্পনা ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার চালু করেছে? তো ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার এটা চালু করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নিচের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন উল্লেখ রয়েছে? মৌলিক অধিকার অবমাননাকারী আইন কোন ধারায় বা কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? তো অনুচ্ছেদ 13টি উল্লেখ রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মানি মাল্টিপ্লেয়ার তার গণনার জন্য নিচের কোন আর্থিক যন্ত্র ব্যবহার করেন? তো মানি মাল্টিপ্লেয়ার তার আর্থিক গণনার জন্য ক্যাশ রিজার্ভ রেশিও এই যন্ত্র ব্যবহার করে। ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, ঠিক আছে, ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। ছেলেদের মধ্যে ক্রমবর্ধমান স্বরযন্ত্র গলার সামনের অংশে একটি স্বতন্ত্র স্ফীতি হিসাবে দৃশ্যমান হয়, যাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় আদমের অ্যাপেল, ঠিক আছে, এটাকে কি বলা হয়? আদমের আপেল বলা হয়। গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন কোন রাজ্যের একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল ঘরানার একজন ভারতীয় গায়িকা? তিনি তার গভীর ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। তো গাঙ্গুবাই হাঙ্গল মূলত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খেয়াল ঘরানার একজন শিল্পী। তিনি কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা। তো গাঙ্গুবাই হাঙ্গল কোন রাজ্যের বাসিন্দা? তো গাঙ্গুবাই হাঙ্গল কিন্তু কর্ণাটকের বাসিন্দা। নিচের কোনটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ নয়? তো তন্তু বা পাটজাত, এটা কিন্তু কৃষি। উদ্ভিজ তেল, বিভিন্ন উদ্ভিদের যে তেল হয়, ঠিক আছে, এবং তুলা বস্ত্র শিল্প, তুলা যে শিল্প সেটাও কিন্তু কৃষিভিত্তিক শিল্প। কিন্তু লোহা এবং লৌহ ইস্পাত এটা কিন্তু কৃষিভিত্তিক শিল্প নয়। তো সঠিক উত্তর হবে লৌহ ও ইস্পাত শিল্প, এটা কৃষিভিত্তিক নয়। তো কী কী কৃষিভিত্তিক শিল্প? তন্তু শিল্প, উদ্ভিজ তেল শিল্প এবং তুলা বস্ত্র শিল্প, প্রত্যেকটাই কিন্তু কৃষি ভিত্তিক শিল্প। 2011 সালের আদমশুমারি অনুসারে 2001 থেকে 2011 এর মধ্যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হারে একমাত্র ভারতীয় রাজ্য কোনটি? দেখো 2011 সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.5%। তার মধ্যে ব্যতিক্রম দেখা যাচ্ছে একটি রাজ্য, নাগাল্যান্ড। এখানে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার ছিল -0.58%। তো এখানে কিন্তু ঋণাত্মক হয়েছিল, মাইনাসে চলে গেছিল নাগাল্যান্ড রাজ্যে, ঠিক আছে। উইন্ডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, বিধবা পুনর্বিবাহ অ্যাসোসিয়েশন, এর প্রতিষ্ঠাতা কে? তো উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো তিনি হলেন মহাদেব গোবিন্দ রানাদে। মহাদেব গোবিন্দ রানাদে বিধবা পুনর্বিবাহ অ্যাসোসিয়েশন 1821 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে 1856 সালের 26শে জুলাই
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় এবং গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহযোগিতায় এই বিধবা বিবাহ আইন পাশ করে। তো বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বিধবা পুনর্বিবাহ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। পৃথিবী পৃষ্ঠে কাদের দ্বারা প্রবাহিত শক্তিশালী মহাকর্ষীয় টান জোয়ারের সৃষ্টি করে? তো জোয়ারের সৃষ্টির জন্য দায়ী মূলত সূর্য এবং চাঁদ। সূর্য এবং চাঁদের জন্য কিন্তু এই জোয়ার ভাটার সৃষ্টি হয়। একটি রেসলিং মাদুরের পুরু কত মিটার কত সেন্টিমিটারের মধ্যে হওয়া উচিত? দেখো, রেসলিং যেখানে খেলা হয় সেখানে দেখবা মাদুর থাকে, ঠিক আছে, মোটা করে, যাতে যখন পালোয়ানরা লড়াই করে যাতে গায়ে কোথাও যেন লেগে না যায়, সেই জন্য কিন্তু একটা মাদুর থাকে। এই মাদুরে কত সেন্টিমিটার পুরু হয়? তো সেন্টিমিটার পুরু হয় 5 থেকে 7 সেন্টিমিটার পুরু হয়। 5 থেকে 7 সেন্টিমিটার, সরি 9 থেকে 11 সেন্টিমিটার, ঠিক আছে, 5 থেকে 11 না, 9 থেকে 11 সেন্টিমিটার কিন্তু পুরু হয়ে থাকে। নিচের কোনটি দাহ্য পদার্থের উদাহরণ নয়? দাহ্য পদার্থ অথবা যেখানে আগুন ধরে, কোন পদার্থে আগুন ধরে না? তো সঠিক উত্তর কাঁচ। দেখবে কাঁচে কিন্তু আগুন ধরে না, কাঁচ বেশি তাপ পেলে কিন্তু কাঁচ ফেটে যায়, ঠিক আছে। কিন্তু আগুন ধরে কোনটা? পেট্রোল আগুন ধরে, এলপিজি আগুন ধরে, এবং মদের মধ্যে অ্যালকোহল থাকে, এই অ্যালকোহলে কিন্তু আগুন ধরে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দিল্লির খিলজি বংশের কোন স্মৃতিস্তম্ভে লাল বেলে পাথরের ব্যবহার রয়েছে? তো দিল্লির রাজবংশের আলাই দরজাতে কিন্তু লাল বেলে পাথরের ব্যবহার রয়েছে। আলাই দরজাতে কি রয়েছে? লাল বেলে পাথরের ব্যবহার রয়েছে। এই সুলতান আলাউদ্দিন খলজি 1311 খ্রিস্টাব্দে এই আলাই দরজা নির্মাণ করেন। 1311 খ্রিস্টাব্দে এই আলাই দরজা নির্মাণ করেন। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর কে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন? তো চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের শেষা অবসরের পর তার পুত্র বিন্দুসার মাত্র 23 বছর বয়সে সিংহাসনে লাভ করে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার 1398 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তো কারণ চন্দ্রগুপ্ত মৌর্য তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করে তিনি শ্রবণ বেলাগলায় চলে গেছিলেন। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য 322 থেকে 398 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারপর রাজত্ব করেছিলেন বিন্দুসার, তিনি 298 থেকে 272 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। বিন্দুসারের পর তার পুত্র অশোক 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে 332 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো পর্যন্ত ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।